সনদে সই করল গণফোরামও। যুগোপযোগী সাংবিধানিক সংস্কারের আশা, নির্বাচনের রিমোট ইসির হাতে নেই অভিযোগ এনসিপির, শাপলা না দেওয়ার আইনগত ব্যাখ্যার দাবি। ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানালেন সালাউদ্দিন। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে কাট করে প্রচারের অভিযোগ। শাহজালালে ফ্লাইট চলাচল স্বাভাবিক, অগ্নিকাণ্ডের সকল অভিযোগ বিবেচনায় নিয়ে চলছে তদন্ত, জানিয়েছেন উপদেষ্টা শেখ বশির। বাড়তি ট্যারিফ 7 দিনে প্রত্যাহার না হলে চট্টগ্রাম বন্দর অচলের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। ট্রেইলারের প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদে বন্ধ বন্দরের পণ্য পরিবহন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একদিন পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন প্রতিষ্ঠিত গণফোরাম। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং দলের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান দলের পক্ষে সনদে সই করেন। এ সময় সুব্রত চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই জাতীয় সনদে যথাযথভাবে থাকবে আশ্বাস পাওয়ার পরই গণফোরাম স্বাক্ষর করল। ৭২ সংবিধানের মূল 4 নীতি জুলাই সনদে সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, প্রতিটি রাজনৈতিক দল জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এই দলিল ঐক্যমত্য কমিশনের একক দলিল নয়, এটা সবার রাজনৈতিক অঙ্গীকার। তিনি আরো বলেন, যারা স্বাক্ষর করেনি তাদের মতামত দলিলে উল্লেখ আছে। সবাই জুলাই সনদে স্বাক্ষর করতে আবারও আহ্বান জানান তিনি। এর আগে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি গণফোরাম। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, এটা নতুন করে দেওয়া হচ্ছে। আমাদের প্রস্তাব ছিল একই সাথে 4 মূলনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই 4টি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করতো এবং মুক্তিযুদ্ধকে আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারতাম। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা যথাযথ সম্মানের সাথে তাদের প্রস্তাবের মধ্যে এটা বহাল থাকবে। এই দলিল কোনো কমিশনের একক দলিল নয়, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র। আমাদের আহ্বান, আসুন আমরা সকলেই স্বাক্ষর করি, যেন আমরা কেবল এই দলিলটিকে পূর্ণাঙ্গই করে তুলতে পারি না, এটা বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা অগ্রসর হতে পারি। সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো যোগ্যতা বর্তমান কমিশনের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ইসির দেয়া প্রতীক পছন্দের শেষ দিনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, মধ্যযুগীয় রাজা বাচ্চাদের মতো আচরণ করছে ইসি, অথচ গণবিশ্বাসী ও জনবান্ধব আচরণ হওয়া উচিত ছিল। রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন, অন্য কোথাও থেকে রিমোটের সুইচ চাপা হচ্ছে। ইসির এমন আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। নুরুল হুদার মতো পরিণতি যাতে না হয় সেই লক্ষ্যে এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকারও আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির বিকল্প কোনো সিদ্ধান্ত নেই। শাপলা পেতে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান হাসনাত। প্রবাসী ভোটারদের নামে ইসি কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছেন বলেও মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা বলেছি যে এবং শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই। এখন আমরা বিকল্প কেন নিব, এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে। আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি। একটা হুইমজিক্যাল, একটা ব্যক্তি নিজের ইচ্ছা মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করেছে পারসেপশন অনুযায়ী। শাপলাকে কেন তারা রাষ্ট্রীয় প্রতীক বলেছে, অথবা রাষ্ট্রীয় প্রতীক বলে শাপলাকে বলে কেন তারা এই ধোঁয়াশাটা সৃষ্টি করেছে, এই ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্টি করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, তাদের শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা না দিয়ে কাউকে খুশি করতে চাইছে। দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সার্জিস সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি হুঁশিয়ারি করেন, ইসিকে দেখতে হবে কোনো আইনে
ইসিকে দেখাতে হবে কোন আইনে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া যাবে না। যে কমিশন একটি রাজনৈতিক দলকে শাপলা প্রতীক দিতে সৎ সাহস পায় না, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে অন্যায় করলে তারা তার রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলেও জানান সার্জিস। সেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না। আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা শাপলা প্রতীক পেয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তির কাছে নয়। সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমিশনার আনোয়ারুল ইসলাম আরও বলেছেন, অতীতের মতো ভোট হওয়ার কোনো সুযোগ নেই, কোনো বিতর্কিত লোক নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি আরও বলেন, কারো প্রতি পক্ষপাতিত্ব কমিশন সহ্য করবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি আরও বলেন, নির্বাচনে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হবে। এক প্রশ্নের জবাবে ইসি বলেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী কাউকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়। বিতর্কিত কোন লোক নির্বাচনে আসতে পারবে। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে আংশিক কাট করে প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এনসিপির বক্তব্যকে স্বাগত জানান তিনি। রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, তিনি জুলাই যোদ্ধাদের সম্মানিত করতেই বলেছেন, কোনো জুলাই যোদ্ধা এই ধরনের ঘটনায় জড়িত থাকতে পারে না। প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই গণ অভ্যুত্থান হয়েছে। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না। জুলাই সনদ বাস্তবায়নকে একটি প্রক্রিয়ার বিষয় বলেন তিনি। নির্বাচন নিয়ে সংশয় আছে কিনা এই প্রশ্নের উত্তরে তার পাল্টা প্রশ্ন, কেউ কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? সম্প্রতি কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা একই সূত্রে গাঁথা মনে হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা উচিত হবে না বলে জানান সালাউদ্দিন আহমেদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে ওঠা সকল অভিযোগ বিবেচনায় নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ পরিদর্শনে গিয়ে এইসব কথা জানান তিনি। উপদেষ্টা আরও জানান, বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে। আগুন লাগার 30 সেকেন্ডের সময়ের মধ্যেই প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে বলেও দাবি করেন তিনি। দীর্ঘ সময় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি বলে যে দাবি উঠেছে তা সত্য নয় বলেও জানান পর্যটন উপদেষ্টা। কার্গো ভিলেজ এলাকা আগুন শনিবার রাত 9:30টার মধ্যে নিয়ন্ত্রণে এলেও আজ দুপুর পর্যন্ত সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। এরই মধ্যে চলছে উদ্ধার কাজ। এই ঘটনায় 21টি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল হয়েছে। তবে এখন সব ধরনের বিমান ওঠানামা স্বাভাবিক রয়েছে। কার্গো ভিলেজের পরিবেশ স্বাভাবিক করতে সকল কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবায় অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ আরোপ 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার না করা হলে বন্দর অচলের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এদিকে চট্টগ্রাম বন্দরের ট্রেইলার চলাচলে প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স পরিবহন মালিক সমিতি। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে গত 14 অক্টোবর রাত 12টার পর থেকে কার্যকর করা হয় চট্টগ্রাম বন্দরে নতুন বাড়তি মাশুল। বিভিন্ন সেবা পেতে প্রায় 41% হারে নতুন মাশুল আরোপ করায় প্রতিবাদ সভা করেছে পোর্ট ইউজার্স ফোরাম।
মহানগরীর টাইগার পাসে নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিবাদ সভায় বন্দর ব্যবহারকারীরা বলেন, ট্যারিফ বৃদ্ধির ফলে রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে কন্টেইনার হ্যান্ডলিং, স্টোরেজ এবং পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে। এছাড়া চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিকভাবে একটি অনিশ্চিত ও ব্যয়বহুল গন্তব্য হিসেবে চিহ্নিত হবে। সমঝোতামূলক আলাপ আলোচনা না করে একতরফাভাবে ব্যবসায়িক খরচ যেভাবে বাড়ানো হয়েছে, আমরা যে কস্ট অফ ডুইং বিজনেস কমানোর চেষ্টায় আছি, চিন্তায় আছি, দাবি জানাচ্ছি, ঠিক সে সময়ে আমাদের কস্ট অফ ডুইং বিজনেসটা বাড়িয়ে দেওয়া হলো। এমন সময় কাজটা করলেন যখন দেখলেন এফএসসিসি নাই, চিরঞ্চম্বর নাই, বিজেপিতে যখন প্রশাসক, তখন এই কাজটা করছে। আমরা কিন্তু এটা হতে দেব না। ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার আগামী 1 সপ্তাহের মধ্যে সরে না এলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। এদিকে ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে আজ কাস্টমসের পণ্য খালাসের সাথে যুক্ত ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টরা 4 ঘন্টা কাজ বন্ধ রাখে। 1 সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয়, তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। এদিকে চট্টগ্রাম বন্দরে ট্রেলার চলাচলে প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয় চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স পরিবহন মালিক সমিতি। আমাদের দাবি এখন আমরা কোনো গেট পাসের পে করব না, উইদাউট পেতে আমরা গেট পাস দেওয়া হোক। যেহেতু বন্দর আপনার অনেক উন্নত হয়েছে, এই যত হবে না, এই উদ্যোগ হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট যে কোনো নীতিগত পরিবর্তন অত্যন্ত সংবেদনশীল এবং জাতীয় অর্থনীতির উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সক্ষম উল্লেখ করে দ্রুত এসব বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5% দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। আমরণ অনশনে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা 5% হারে দিতে সম্মতি দিয়ে রবিবার অর্থ মন্ত্রণালয় আদেশ জারি করে। এই আদেশ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। যদিও শিক্ষকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবিতে 8ম দিনের মতো আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষকরা বলেছেন, এখন 10% এবং আগামী বছর 10% দিতে হবে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, শিক্ষকদের আন্দোলনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। কনক, আপনি জানেন যে লাগাতার 8 দিন ধরে আসলে শিক্ষকদের এই অনশন কর্মসূচি চলছে। আজকে 8ম দিন। আজকে 8ম দিনে বিকেলবেলা তারা অর্থাৎ শিক্ষা ভবনের দিকে গিয়েছিল, সেখানে ঘেরাও করার জন্য, কিন্তু পুলিশ সেখানে কিন্তু বিকেলে তাদেরকে বাধা দিয়ে আবারও ফেরত পাঠিয়েছে। তারা এই শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন। আপনাকে যদি পেছনে একটু দেখাই যে তারা এখানে লাগাতার অনশন কর্মসূচিতে কিন্তু এখনো অবস্থান করছেন এবং হয়তোবা 6:30 নাগাদ তারা একটি ব্রিফ করবেন আমাদেরকে, পরবর্তী কর্মসূচি তারা জানাবেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তারা লাগাতার অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। আপনি জানেন যে আজকে সকালে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা যে আসলে 3 দফা দাবি জানিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে 20% বাড়ি ভাড়া বৃদ্ধির যে দাবি, সেটি আসলে সরকার মেনে নিয়ে 5% করেছে এবং সর্বনিম্ন 2000 টাকা তাদেরকে দিয়েছেন, যে সর্বনিম্ন 2000 কিংবা তাদের বেতনের 5%। এবং তারা আরো একটি দাবি করেছে, চিকিৎসা ভাতা 1500 টাকা দাবি করেছে এবং একই সাথে তারা উৎসব ভাতা 75% করার জন্য একটি দাবি তুলেছে। সেই 3 দফা দাবিতেই কিন্তু এখন পর্যন্ত আমরণ অনশন তারা চালিয়ে যাচ্ছেন। আমরা এতক্ষণ তাদের সাথে কথা বলছিলাম, তারা যতটুকু জানিয়েছেন যে তাদের পুরোপুরি 20% তারা যতক্ষণ পর্যন্ত সরকার থেকে না দেওয়া হয় ততক্ষণ তারা এখানে আমরণ অবসান চালিয়ে যাবেন। তবে আমরা জানতে পেরেছি যে হয়তোবা তাদের দাবির এই সাথে
ইতিমধ্যে কিন্তু বিএনপি একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন। একই সাথে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম তিনি আসার কথা রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এসে হয়তোবা তাদের সাথে একাত্মতা পোষণ করবেন এবং তারা আসলে আমরণ অনশন চালিয়ে যাওয়ার এখন পর্যন্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে কিন্তু সরে আসেনি। তারা আপনি জানেন যে তারা আসলে বেসরকারি এমপোভুক্ত যারা শিক্ষক তারাই কিন্তু এখানে 8 দিন ধরে এবং এই 8 দিন ধরে কিন্তু সারা দেশের আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এক প্রকার বন্ধ হয়ে আছে। তো কনকই ছিল আমার কাছে আমরণ অনশনের শিক্ষকদের সবশেষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মাছ চাষের ঘের দখল নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় 2 গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা, বাড়িঘরে আগুন, ভাঙচুর, লুটপাট সহ গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার মাস্তাপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। হামলার শিকার ভুক্তভোগী মোবারক হোসেন খোকন অভিযোগ করেন, যুবদল নেতা তারিকুল ও কাউসারের বিরোধ থেকেই মাছের ঘের দখলের ঘটনা ঘটে। পরে কাউসারের লোকজনের বাড়িঘরে হামলা করে মালামাল লুটে নেয়। এ সময় 2টি মোটরসাইকেলে আগুন দেয় তারা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপকূলীয় জেলা সাতক্ষীরা ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিন ধরেই বঞ্চিত। জেলার কৃষি, মৎস্য, পর্যটন শিল্প ও ভোমরা স্থলবন্দর সহ বিভিন্ন খাত থেকে মোটা অঙ্কের রাজস্ব আদায় হলেও সরকারি বরাদ্দে এই জেলা বরাবরই বৈষম্যের শিকার। তবে জেলা প্রশাসক মনে করেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ অবকাঠামোগত উন্নয়ন হলে জেলাটি দেশের অর্থনীতিতে আরও বড় ধরনের ভূমিকা রাখবে। রাজনৈতিক কারণে সাতক্ষীরাকে ইচ্ছে করে পিছিয়ে রাখা হচ্ছে এমন অভিযোগ নাগরিক সমাজের। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে রিপোর্ট। দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলার সাতক্ষীরায় প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক সম্ভাবনা আর ক্রীড়াঙ্গনের সাফল্য থাকা সত্ত্বেও জেলার মানুষ বছরের পর বছর উন্নয়ন বৈষম্যে ভুগছে। জেলাটিতে রয়েছে সুন্দরবন, যা পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করতে পারে। রয়েছে চিংড়ি ও কাঁকড়া শিল্প, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যটন অবকাঠামোর অভাব ও আধুনিক সুযোগ সুবিধা না থাকায় এই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। সীমান্ত জেলা হওয়ার পাশাপাশি সাতক্ষীরা উপকূলীয় দুর্যোগ প্রবণ অঞ্চল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙন এখানকার নিত্যসঙ্গী। 80% সড়ক এখনো অনুন্নত এবং প্রধান সড়কগুলোর বেহাল দশা। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ রাজস্ব সাতক্ষীরা থেকে যায়, কিন্তু সেই রাজস্বের যদি অর্ধেক টাকাও যদি সাতক্ষীরার পিছনে ব্যয় করা হতো, তাহলে সাতক্ষীরার মানুষ উন্নয়ন পেত। টেকসই বাঁধ না হওয়ার কারণে আমাদের যে সীমান্তবর্তী নদীগুলো রয়েছে, সেই নদী ভাঙনের ফলে কি হচ্ছে, ভারত তার আমাদের নদীগুলো ভেঙে গিয়ে ভারতের অঞ্চল বেড়ে যাচ্ছে এবং আমাদের জমি হারাচ্ছে বারবারই। জাতীয় দলের বহু খেলোয়াড় উঠে এলেও নেই কোনো পর্যাপ্ত খেলার মাঠ বা আধুনিক ক্রীড়া কমপ্লেক্স। আমরা চাইব একটা ক্রীড়া কমপ্লেক্স, আমাদের দাবি, আমাদের সাতক্ষীরাবাসীর দাবি। রাজনৈতিক অপপ্রচারের ফলেই অবকাঠামো ও যোগাযোগ খাতে সাতক্ষীরা পিছিয়ে আছে অভিযোগ সুশীল সমাজের। বিগত দিনে সরকার বিভিন্ন উন্নয়নের গল্প বলেছে বটে, কিন্তু সেই গল্পগুলি আসলে সাতক্ষীরার উন্নয়নের সাথে যায় না। 6 লেনের রাস্তা হওয়ার কথা ছিল ভেটকালি সাতক্ষীরা, ভেটকালি ওই সাতক্ষীরা মুন্সিগঞ্জ, অথচ সেই রাস্তাটা প্রশাসনিক কারণে বাদ দেওয়া আছে, রাজনৈতিক কারণে বাতিল করা হয়েছে। এই জেলায় 150 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, যেখানে রাস্তাঘাটগুলো খুব নাজুক। 6টা প্যাকেজে 6টি অনুমোদন হয়েছে এবং সব প্যাকেজের ঠিকাদাররাই এখন মাঠে আছেন। তারা ইতিমধ্যে স্ট্যাকইয়ার্ড নির্মাণ সম্পন্ন করেছে এবং মালামাল সংগ্রহের কাজ শুরু করেছে। আমরা আশা করছি 2027 জুন নাগাদ এই যে শ্যামনগরের গাবুরা ইউনিয়ন প্লাস আশাশুনির যে এলাকাগুলো টেকসই বাঁধ এবং নৈতিক সংরক্ষণ কাজ চলমান আছে সেগুলো শেষ হবে এবং শেষ হলে এই এলাকাগুলোর যে দীর্ঘদিনের একটি সমস্যা, বাঁধ ভাঙন প্লাস নদী ভাঙন বা সাইক্লোনকালীন সময়ের যে সমস্যাগুলো, সেগুলো নিরসন করা সম্ভব হবে। জেলার অনেক প্রত্যন্ত এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। আমাদের শিক্ষার বা আমাদের হাসপাতাল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের যে বাজেট লাগে, হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলছি 2100 কোটি টাকা, কিন্তু আমার মনে হয় যে বর্তমানে এই সময়ে এসে 2100 কোটি টাকা কিন্তু আমার মনে হচ্ছে যে কি এটা আমি কি বলতে চাই, যে এটা যৎসামান্য একটা বিষয়। শিক্ষা, স্বাস্থ্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সংকট সহ মৌলিক চাহিদা পূরণে সরকার বিশেষ উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা সাতক্ষীরাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অভিযোগ করেন, বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন প্রলম্বিত করা হয়েছে। এখন চারদিকে আগুন লাগানো হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থির করা হচ্ছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম অভিযোগ করেছেন, একটি দল ভীত হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে এবং দেশের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্র করছে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজালি ইউনিয়ন যুবদল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রার্থীর পক্ষে খাগড়াছড়ি সদরে যুবদল, স্বেচ্ছাসেবক ও গুইমারায় বিএনপি সংযোগ ও প্রচারণা চালিয়েছে। জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ ও সদর উপজেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে বিভিন্ন পাড়া মহল্লায় প্রচারণা চালানো হয়। হবিগঞ্জ জেলা কারাগারে বার্ষিক পুরস্কার প্রদান করা হয়েছে। ড্রিলে পারদর্শিতা, ভালো কাজের স্বীকৃতি এবং কারা অভ্যন্তরে মাদক প্রতিরোধ সহ 3টি বিষয়ের উপর পুরস্কার দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসেন। লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয় প্রেস ক্লাবে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ডক্টর রেজাউল করিম। নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বকেয়া গ্র্যাচুইটি সহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে শিল্প উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ। সকালে চিনিকলের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা চিনিকল শাখার নেতাকর্মীরা। কুড়িগ্রামের নাগেশ্বরীর গঙ্গাধর নদীর তীব্র ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভাঙন কবলিত এলাকাবাসী। কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর এলাকায় গঙ্গাধর নদীর তীরে কর্মসূচিতে সহস্রাধিক মানুষ অংশ নেন। গাজীপুরের সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের জন্য বাড়ন্ত ছাগল, ছাগলের খাবার ও ঘর তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে 1.5 শতাধিক পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2009 বহাল ও কমিশন বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিট। রাজশাহী কোর্ট চত্বরে এই কর্মসূচি হয়। একই দাবিতে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বক্তব্য রাখেন সার ডিলার আজিজুল কবির তালুকদার, হুমায়ুন সহ অন্যরা। একই ইস্যুতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বগুড়া ইউনিট জেলা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সনদে সই করল গণফোরাম ও যুগোপযোগী সাংবিধানিক সংস্কারের আশা। নির্বাচনের রিমোট ইসির হাতে নেই, অভিযোগ এনসিপির। শাপলা না দেয়ার আইনগত ব্যাখ্যার দাবি। ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানালেন সালাউদ্দিন। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে কাট করে প্রচারের অভিযোগ। শাহজালালে ফ্লাইট চলাচল স্বাভাবিক। অগ্নিকাণ্ডের সকল অভিযোগ বিবেচনায় নিয়ে চলছে তদন্ত, জানিয়েছেন উপদেষ্টা শেখ বশির। বাড়তি ট্যারিফ 7 দিনে প্রত্যাহার না হলে চট্টগ্রাম বন্দর অচলের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। ট্রেইলারের প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদে বন্ধ বন্দরের পণ্য পরিবহন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।